হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে আজ এই টপিকটা নিয়ে আমি আলোচনা করবো। সেটা হচ্ছে বাংলা উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা। ঠিক আছে, ক্লাসের আলোচনা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে চাই। তোমরা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স কি গিয়েছে সেটা বলে দিচ্ছি। যারা মেজরের স্টুডেন্ট আছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে আছে তাদের জন্য রয়েছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন হয়, যেটি সুবিধা তোমরা পাবে এবং সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে, তো আমি বলে দিচ্ছি। এখানে তোমার লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে তোমরা 100% কনসেশন কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলা উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তার অবদান কতটা আছে। দেখো তো কি বলছে, বাংলা উপন্যাসে বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সবচেয়ে স্বতন্ত্র হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, বিজ্ঞানের ছাত্র মানিক বারবার কি ও কেন সমস্যায় ভুগছে, জীবন সম্পর্কে কি ও কোন সমস্যা তাকে বারবার প্রশ্নের মুখে নিয়ে গেছে, সেই প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করেছেন তিনি কথা সাহিত্যে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনি যে এই বাংলা কথা সাহিত্যের জগতে এসেছেন, যেখানে তার আসল বিষয় বা তার আসল উদ্দেশ্য কি ছিল এবং কি বিষয় নিয়ে তিনি এসেছেন, ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু বলছে যে তিনি হচ্ছে একজন বিজ্ঞানের ছাত্র ছিলেন এবং যেখানে তার জীবন সম্পর্কে আসলে কি প্রশ্ন বারে বারে তাকে এই জীবনের মুখে ঠেলে দিচ্ছে সেটা নিয়ে কিন্তু তিনি তার কথা সাহিত্যের জগতে এসেছেন। যেখানে বলছে যে পিতার কর্মসূত্রে তিনি নানা জায়গায় ঘুরেছেন, বিচিত্র প্রান্তন দেখেছেন, মনে মনে প্রশ্ন এসেছে যে এই রুক্ষ প্রান্ত সাহিত্যে কেন উঠে আসে না, যেখানে মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাসের দুটি স্তর লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন আর কি তার পিতার কর্মসূত্রে নানা জায়গায় ঘুরেছেন তখন দেখেছেন এই যে রুক্ষ প্রান্তর যে বিষয়টা, এটা কেন সাহিত্যের মধ্যে উঠে আসে না। যেখানে তিনি উপন্যাস যে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়, তার উপন্যাসকে দুটি স্তর কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তার উপন্যাসের মধ্যে, যেখানে মার্ক্সবাদে দীক্ষিত হওয়ার আগে ও তারপরে এই দুটা স্তর নিয়ে কিন্তু তিনি তার এই কথা সাহিত্য জগতের মধ্যে এসেছেন, যেখানে সারা জীবন দারিদ্রতার সঙ্গে লড়াই করে কাটাতে হয়েছে। তাই মনে হয়েছে যে লেখক কলম পেশা মজুর, তাই এই জীবন সংগ্রামে তার পরবর্তী লেখাগুলো নিবিড় পাঠে খুঁজে পাওয়া যায়। যেখানে কেন লিখি শীর্ষক অংশে জানিয়েছে যে জীবনকে আমি যেভাবে ও যতভাবে উপলব্ধি করেছি, অন্যকে তার ক্ষুদ্র ভগ্নাংশ ভাগ দেওয়ার তাগিদে আমি তা লিখি। মানে কি, তার যে জীবন সম্পর্কে আর কি যে ধারণা, সেই ধারণা কিন্তু তিনি তার এই কথা সাহিত্যের মধ্যে কিন্তু সেই বিষয় কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন, যে কারণে খুব সুন্দরভাবে তিনি কিন্তু শেষে লিখেছেন যে জীবন সম্পর্কে তিনি কি উপলব্ধি করেছে তার ক্ষুদ্র অংশ কিন্তু তিনি এই সেই তাগিদে কিন্তু আর কি লিখছে, কথা সাহিত্যের মধ্যে কিন্তু প্রকাশ করেছেন। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, মানিক বন্দ্যোপাধ্যায় যে রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস যে আছে, এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখবে তার উপন্যাসগুলোর নাম। ঠিক আছে, দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে রয়েছে দিবারাত্রির কাব্য, তারপরে রয়েছে জননী, সালগুলো পাশে দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে। জননী, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, এগুলো তার বিখ্যাত উপন্যাস। ঠিক আছে, পুতুল নাচের ইতিকথা, সরসতলী, অহিংসা, ধরা বাঁধা জীবন, তার সঙ্গে চিহ্ন, আদায়ের ইতিহাস, স্বাধীনতার স্বাদ, সহবাসের ইতিকথা, তার সঙ্গে ইতিকথার পরের কথা ও মাঝির ছেলে, এইগুলো বিখ্যাত বিখ্যাত উপন্যাস কিন্তু তিনি লিখে গেছেন। ঠিক আছে, এগুলো কিন্তু তার লেখায় বিখ্যাত উপন্যাসগুলো। তো এই জায়গাটা তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে, এখানে কিন্তু ঠিক সে একই জিনিসই আছে। এরপর দেখো কি বলছে, তার উপন্যাসগুলো যে রয়েছে সেগুলোর নাম কি বলছে।
দিবারাত্রির কাব্য, সবার প্রথমে চলে যায় প্রত্যেকটা যে তার কাব্য রয়েছে, কাব্য না সরি উপন্যাস যে রয়েছে, সেই উপন্যাসের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু একটু করে বলে দিই। দেখো সবার প্রথমে চলে আসছি দিবারাত্রির কাব্য, যেখানে রোমান্টিক প্রেমের উপন্যাস। এই দিবারাত্রির কাব্য হচ্ছে একটা রোমান্টিক প্রেমের উপন্যাস। এখানে এই উপন্যাসটি 3টি অংশে বিভক্ত, দিনের কবিতা, রাতের কবিতা, তার সঙ্গে দিবারাত্রির কবিতা। এই 3টা ভাগে কিন্তু এই যে দিবারাত্রি যে রয়েছে, দিবারাত্রির এই কাব্যকে কিন্তু ভাগ করা হয়েছে। যেখানে কি বলছে যে দিনের কবিতা এই অংশের মধ্যে হেরম্ব ও সুপ্রিয়া যে রয়েছে তার প্রণয় কাহিনী কিন্তু রয়েছে। তারপরে রাতের কবিতা যে আছে এই অংশে আনন্দের প্রতি আকর্ষণ বোধ করে গেছেন হেরম্ব। যেখানে উপন্যাসটি যে রয়েছে দিবারাত্রি যে আছে, দিবারাত্রি মানে তৃতীয় অংশটা যে আছে, ঠিক আছে, 3টা পার্টের মধ্যে রয়েছে। যেখানে তৃতীয়র মধ্যে আমরা দেখবো দিবারাত্রির কাব্যের অংশ, যেখানে সুপ্রিয় ও হেরম্বের যে অন্তর্দ্বন্দ্ব যে রয়েছে এটা দিয়ে কিন্তু এই 3টা পার্ট শেষ হয়েছে। তার সঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম যে উপন্যাসটি রয়েছে, যেটা ব্যক্তির নিঃসঙ্গতা দর্শনে এগিয়ে গেছেন, তেমনই প্রেমের জটিল মনস্তের দিকে কিন্তু তিনি নজর দিয়েছেন। যেখানে জননী যে আছে এই উপন্যাসে শ্যামা জননীর সত্তা তিনি ফুটে তুলেছেন। যেখানে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝে যে আছে এই উপন্যাসটার মধ্যে আবার তিনি যে রয়েছে জেলে মাঝিদের নিয়ে রচিত করেছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা রোমান্টিক প্রেমের কাহিনী, তার সঙ্গে জননী, ঠিক আছে, তারপর জীবনের যে একটা নিঃসঙ্গতা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি তার এই যে নাটকগুলো রয়েছে সেগুলো লিখেছেন। যেখানে শৈল জানন্দের প্রতি যে সাহিত্যের বাস্তবতা আসেনি বলে যে অভিযোগ তিনি করিয়াছিলেন, সেই অভিযোগই পূরণ করিতে যেন জেলে মাঝিদের নিয়ে এলেন তিনি। এই যে পদ্মা নদীর মাঝি যে রয়েছে, পদ্মা নদীর মাঝের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে পদ্মা নদীর তীরবর্তী মাঝিদের যে বেদনার্থ হচ্ছে জীবনের মর্ম কাহিনী, সেই মর্ম কাহিনী কিন্তু তিনি লিপিবদ্ধ করে গেছেন। কিন্তু সার্থক আঞ্চলিক উপন্যাস এটি হয়ে ওঠে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আঞ্চলিক উপন্যাস হিসেবে কিন্তু এটা সার্থক হয়ে ওঠেনি, কিন্তু যেখানে জীবনের যে একটা যে মাঝিদের জীবনে, জেলে মাঝিদের জীবনের যে মর্মবেদনা সেটা কিন্তু খুব সুন্দরভাবে পদ্মা নদীর মাঝি যে উপন্যাস রয়েছে এর মধ্যে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। তো তার যে আর কি উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাসে কিন্তু একটু একটু করে আমি আলোচনা করে দিলাম এখানে বিষয়গুলো। দেখো প্রথম থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বাংলা উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান কতটা রয়েছে, ঠিক আছে। দেখো এই সম্পর্কে আছে ক্লাসের আলোচনার বিষয় আমার এতটাই ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।